আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক গ্রামের আয়ু নামের এক ভয়ঙ্কর ভূত, যে কিনা সব সময় গ্রামবাসীদেরকে জানাজার গোসল করাতে চাইত। ফলে তার কারণে গ্রামে ছড়িয়েছিল এক ভয়ানক আতঙ্ক। আর এই আতঙ্কের হাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে গ্রামে ফিরে আসে কাং সলে। আয়ুর আত্মার সাথে কাং সলের এমন কি সম্পর্ক, যে কারণে তার আত্মাকে শুধুমাত্র সেই ঠান্ডা করতে পারবে? জানতে হলে দেখতে হবে আজকের এই ফানি হরর মুভির গল্প। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা আয়ু নামক একজন মহিলাকে দেখতে পাই। সে নদীর পাড়ে বসে কোনো একটা রিচুয়াল পারফর্ম করছিল, হয়তো বা কালো জাদুর কোনো রিচুয়ালটি করতে করতে সে যখনই আগরবাতি পানির ভেতরে ফেলে দেয়, ঠিক তখনই পানির ভেতর থেকে একটা লাশ ভেসে ওঠে। লাশটি পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আয়ু বলতে থাকে যে সে তাকে গোসল করিয়ে সুন্দর করে দিবে। ওই সময় ঝোপঝাড়ের মধ্য থেকে কেউ একজন তার উপর নজর রেখেছিল। এখন এরপর আমরা আয়ুকে দেখতে পাই যে কিনা ওই লাশটিকে গোসল করাচ্ছিল। এরই মাঝে গ্রামবাসীরা এসে তার বাড়ির দরজা ধাক্কাতে আরম্ভ করে। আয়ু এতে করে একটু অবাক হয়। তারা দরজা ভেঙে ভেতরে চলে এসেছিল এবং আয়ুকে খুনি বলে সম্বোধন করছিল। তারা এখানে আয়ুর কোনো কথা না শুনেই তাকে মারধর করতে আরম্ভ করে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা কাং সলেকে দেখতে পাই। যুদ্ধের পর সে তার গ্রামে ফিরে এসেছিল, যা দেখে গ্রামবাসীরা ভীষণ খুশি ছিল। তারা তাকে গান বাজনা বিভিন্ন ধরনের উপহার দিয়ে স্বাগত জানায়। তাদের জন্য সলে একটা গর্বের বিষয় ছিল। এখন একে একে গ্রামের সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সলের সামনে প্রেজেন্ট করা হয়। তবে এত সুন্দরী মেয়েদের মধ্য থেকেও সলের কাউকেই ভালো লাগে না, কেননা তার তো মন পড়েছিল তার ছোটবেলার ভালোবাসা দারার কাছে। দারা তখন ছুটে সকলের মাঝখান থেকে দৌড়ে সলের কাছে আসে এবং তাকে দেখে খুশি হয়ে যায়। আমরা বুঝতে পারি সলে এবং দারা একে অপরকে ভালোবাসত। সলে তো দারাকে এতদিন পর দেখে এত বেশি খুশি হয়ে গিয়েছিল যে সে তার কাছে এগিয়ে যায় তাকে কিস করতে। তবে বাস্তবে আসলে সে তখনও নৌকায় ঘুমিয়েছিল এবং ঘুমের মাঝেই এই স্বপ্ন দেখে সে ফাজারের কাছে এগিয়ে গিয়েছিল। তারা কোনো মতে সলের ঘুম ভাঙায় এবং আমরা জানতে পারি এই ঘটনাটি কাংমাকের পরবর্তী ঘটনা। অর্থাৎ কাংকে তার স্ত্রী সন্তানের আত্মার সাথে রেখে তারা চারজন রওনা দিয়েছিল নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে। তখনও পর্যন্ত তারা নৌকায় ছিল। সলে এখানে তাদেরকে দারার কথা জানায় এবং বলে গ্রামে ফিরেই সে দারাকে বিয়ে করে নিবে। সে চাইছিল তার বন্ধুরাও যেন তার সাথে তার বিয়েতে অ্যাটেন্ড করে। তবে ফাজার তো চাইছিল সলেকে গ্রামে পৌঁছে দিয়েই তারা রওনা দিবে নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে। কিন্তু সুপ্রা এবং জাকা দারার সাথে দেখা করে তারপরই নিজেদের গ্রামে ফিরতে চাইছিল। এখন এই নিয়ে কথা বলতে বলতেই তারা সলের গ্রামে চলে আসে। ওই সময় সেখানে ডোবাতে আমরা আয়ুর লাশকে দেখতে পাই, যে কিনা ভয়ানকভাবে জেগে উঠেছিল এবং সলের নাম ধরে চিৎকার করে ওঠে। হয়তোবা সলের ফিরে আসা সে অনুভব করতে পেরেছিল। এখন ঘাটে পৌঁছে ফাজার সলেকে নেমে যেতে বলে। সলে এখানে ফাজারকে বলে যে তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে নিজেও তার সাথে তার বাড়িতে যেতে চায়। যা শুনে জাকা এবং সুপ্রা তো খুশি হয়ে যায়, কেননা তারা তো এমনিতেই সলের গ্রামে ঘুরতে যেতে চাইছিল। তবে একমাত্র ফাজারের কারণে তারা কিছুই বলতে পারছিল না। ফাজার এখানে সলেকে বলে যে সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তাদের উচিত এখন যার যার গ্রামে ফিরে যাওয়া। কাঙের গ্রামে যাওয়ার পর কি হয়েছিল তা তো তারা খুব স্পষ্টভাবে জানে। একই রকম জিনিসের মধ্য দিয়ে সে আর যেতে চায় না। এইসব নিয়েই তর্ক করে তারা রওনা দেয়। ওই সময় নৌকায় থাকাকালীন ফাজার যেন কিছু একটা দেখতে পায়। সলে রওনা দিয়েছিল তার গ্রামের পথে। অন্ধকার ঘুটঘুটে এই পথের মাঝখানে হঠাৎই সে নিচে হলে আমরা দেখতে পাই তার পিছে আয়ুর আত্মা, যাকে সে লক্ষ্য করে না, তবে তার উপস্থিতি অনুভব করতে পারে। এরই মাঝে আয়ুর আত্মা তার সামনে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে কি গোসল করতে চায়। সলে আয়ুর মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না, তাই তো সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু আয়ু তার সাথে কোনো রকম কথা না বললে সে মনে করে আয়ুর হয়তোবা চোখে সমস্যা দেখা দিয়েছে। সে সলেকে চিনতে পারছে না। সে চিৎকার করে করে নিজের পরিচয় দিতে থাকে, তবে আয়ুর মুখভঙ্গি তো একই রকম থাকে। এরই মাঝে গ্রামবাসীর কণ্ঠস্বর শোনা যায়, যারা সলের ফিরে আসা নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে বলছিল। আর এটা দেখে সলে তো ভীষণ খুশি হয়ে যায়। তার কাছে সবকিছু তার স্বপ্নের মতোই লাগছিল। এরই মাঝে আয়ুর আত্মাও সেখান থেকে গায়েব হয়ে যায়। দেখা যায় গ্রামবাসীরা সেখানে সলেকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছে, তবে স্বপ্নের মতো সুন্দর ডান্সের মাধ্যমে তাকে স্বাগতম জানাচ্ছে না, বরং এক ভয়ঙ্কর নাচের মাধ্যমে।
যা দেখে সলের কাছে মনে হয় সে যেন কোনো ভূতের বিয়েতে চলে এসেছে। এখন সলের সামনে তার ছোটবেলার বন্ধু আসে। সে তার সাথে মজা করতে থাকলে তার বন্ধু মজা করতে নিষেধ করে, কেননা এখন সে এই গ্রামের গ্রাম প্রধানে পরিণত হয়েছে। সলে এটা শুনে তাকে জড়িয়ে ধরতে এগিয়ে গেলে সে নিষেধ করে। সে বলে তাকে এখনই এই গ্রাম থেকে চলে যেতে হবে, কেননা মানুষ এবং ভূতেরা একসাথে বসবাস করতে পারে না। যা শুনে সলে মনে করে গ্রামের সবাই হয়তোবা ভূতে পরিণত হয়েছে। তখন সিগিত তার ভুল ধারণা ভাঙিয়ে বলে যে তারা নয়, বরং সলে একটা ভূত। যা শুনে অবাক সলে অস্বীকার করে। তবে সিগিতের মতে কোনো ভূতই তো স্বীকার করতে চায় না যে সে একটা ভূত। সে এখানে সলের পরীক্ষা নেয়, আর সেটা হলো পিছের দিকে পুরোপুরিভাবে বেন্ড হয়ে যাওয়া। সলে এখানে কোনো মতে কষ্টে ঠিকই এটা করতে পারে। এর ফলে গ্রামবাসীরা মেনে নেয় যে সলে আসলে কোনো ভূত না। এখন সিগিত সলেকে নিয়ে তাদের গ্রামের একটা হোটেলে যায়, যেখানে সলে জিজ্ঞাসা করে গ্রামের মানুষেরা এই ভূত নিয়ে এত বেশি মাতামাতি কেন করছে। উত্তরে সিগিত জানায় যে তাদের গ্রামে একজন কালো জাদুকর ছিল, যার কারণে গ্রামের অনেক মেয়েরা গায়েব হয়েছে এবং মারা গিয়েছে। আর এই কালো জাদুকর আর কেউ নয় বরং আয়ু ছিল। পরবর্তীতে সে পানিতে ডুবে মারা যায়। যা শুনে সলে অবাক হয়ে যায়, কেননা সে তো আজই আয়ুকে দেখেছিল। ওই দোকানে ওই মেয়েগুলোরও ছবি ছিল যারা নিখোঁজ হয়েছিল এই গ্রাম থেকে। সলে এই মেয়েগুলোকেই তো আজকে স্বপ্নে দেখেছিল। তবে সে এটা বুঝতে পারছিল না যে সিগিতকে কে বলেছে যে সলে মারা গিয়েছে। উত্তরে সিগিত বলে দাঁড়া। যা শুনে সলে আরো বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা তার 3 বন্ধুকে দেখতে পাই, যারা নৌকায় করে ফিরে তো যাচ্ছিল, তবে সলেকে অনেক বেশি মিস করছিল। তারা সলের সাথে কাটানো সকল স্মৃতিগুলো মনে করছিল। এমন সময় তারা লক্ষ্য করে তাদের নৌকার যে মাঝি সে নৌকায় নেই, বরং সে সাঁতরে কিনারায় চলে গিয়েছে এবং সেখান থেকে ভয়ে কাঁপছে। সে চিৎকার করে বলার চেষ্টা করে যে তাদের নৌকায় ভূত আছে। তবে বাকিরা তো তার কোনো কথাই শুনছিল না, বরং উল্টোপাল্টাই মানে বের করছিল। যা দেখে মাঝি এবার বাধ্য হয়ে সাঁতরে নৌকায় আসে এবং তাদেরকে নৌকায় থাকা ওই ভূতের ব্যাপারে বলে। তখনই পিছে দাঁড়িয়ে থাকা আয়ুর আত্মা ভয়ঙ্করভাবে মাঝির দিকে তাকায়, যা দেখে মাঝি দ্রুত আবারও সাঁতরে কিনারায় চলে যায়। এবার তারা 3 জন সাহস করে পিছে ঘুরে তাকায়, তবে সেখানে তো কোনো আত্মা ছিল না। এরই মাঝে হঠাৎ করে তাদের নৌকাটা আপনা আপনি চলতে আরম্ভ করে। সেটা মুহূর্তের মধ্যে গিয়ে পৌঁছায় সলেদের ঘাটে, যা দেখে তারা অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা সলেকে দেখতে পাই যে কিনা সিগিতের সাথে তার বাড়ির দিকে যাচ্ছিল। তার এখানে দাঁড়ার কথা মনে পড়ে যায়। দাঁড়ার সাথে সে সব সময় খুব সুন্দর সময় কাটিয়েছে। সে যখন যুদ্ধে যাচ্ছিল তখন সে দাঁড়াকে বলেছিল তার জন্য চিঠি লিখতে। দাঁড়াও তাকে তার জন্য চিঠি পাঠাতে বলেছিল। এমনকি সে দাঁড়াকে এত বেশি ভালোবাসতো যে দাঁড়ার লেখা কবিতা সে নিজের টি শার্টে লিখে নিয়ে গিয়েছিল, যাতে করে সে সব সময় দাঁড়াকে নিজের বুকে ধারণ করতে পারে। এভাবেই কথা বলতে বলতে সে দাঁড়ার সাথে ঘাটে চলে আসে, যেখানে তার ছোট ভাই ইকবাল তার জন্য অপেক্ষা করছিল। যাওয়ার আগে দাঁড়া সলেকে বলে সে যেন প্রমিস করে যে সে বেঁচে ফিরবে। উত্তরে সলে বলে সে নিশ্চয়ই বেঁচে ফিরবে এবং ফিরেই সে দাঁড়াকে বিয়ের জন্য প্রপোজ করবে। দাঁড়া এটা শুনে অনেক খুশি হয়ে যায়। আর এরপর সলে তার ছোট ভাই ইকবালকে বলে দাঁড়ার দিকে খেয়াল রাখতে। ইকবালও তাকে নিশ্চিন্তে যেতে বলে। তারা এই নিয়ে কথা বলছিল, এমন সময় সেখানে আয়ু চলে আসে সলের পছন্দের খাবার নিয়ে। যাত্রার সময় সে এই খাবার খেয়ে নিতে বলে। তখন সলে তারও কানে কানে বলে দাঁড়ার দিকে খেয়াল রাখতে। তবে এই কথা শোনা মাত্রই আয়ু কাঁদতে শুরু করে। পরবর্তীতে দেখা যায় সলে আসলে তার পায়ের উপর দাঁড়িয়েছিল, এ কারণে সে কাঁদছিল। যাই হোক, এখন তাদের সবাইকে বিদায় জানিয়ে সলে রওনা হয়। দৃশ্য বর্তমানে ফিরে আসলে সিগিত সলেকে বলতে থাকে দাঁড়া কখনোই তার জন্য সঠিক মানুষ ছিল না। মূলত সিগিত নিজেই সলেকে পছন্দ করত, আর এটা বোঝার পর সলে তার কথায় কান দেয় না। আইপিএল শুরু হয়ে গিয়েছে, আর আইপিএল মানে আর্নিং করার সুযোগ। আজ আমি আপনাদেরকে একটা অ্যাপের কথা বলবো, যেখানে প্রথম ডিপোজিটে 12,000 পর্যন্ত জেতার সুযোগ রয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন লাইভ ম্যাচের রেজাল্ট এবং প্রেডিকশন করে গেম খেলতে পারবেন। কোন টিম জিতবে, কত রান হবে, কোন প্লেয়ার বেশি রান করবে। শুধু তাই না, টাস্ক কমপ্লিট করে জিততে পারবেন কার, আইফোন, অ্যাপল ওয়াচ এবং টিভি। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড এইচএ বাংলা ব্যবহার করুন এবং পেয়ে যান 12,000 পর্যন্ত বোনাস। উইথড্র করা একদম ইজি। বিকাশ ব্যাংক সহ আরও অপশন রয়েছে। 24/7 সাপোর্ট অ্যাভেলেবেল। কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করুন এবং এইচএ বাংলা ব্যবহার করুন। তো চলুন এখন গল্পে ফিরে যাওয়া যাক। অন্যদিকে মাঝি চলে যাওয়ায় সেই সাথে নৌকায় ঘাটে চলে আসায় ফাজাররা বাধ্য হয়ে এবার সলের গ্রামের দিকে এগোতে থাকে।
তবে গ্রামে যাওয়ার পথ তো তারা চিনত না, তাই তো জঙ্গলের মাঝে থাকা পায়ের ছাপ ধরে তারা সামনের দিকে এগোতে থাকে। তবে বারবার তারা একই জায়গায় ফিরে আসছিল, যা দেখে তারা একটু অবাক হয়। তখনই তারা সামনে থাকা একটা ঘর দেখতে পায়। বাকি দুজন সেখানে যেতে ভয় পেলেও ফাজার সেখানে যেতে চাইছিল, কারণ তার ওয়াশরুম ব্যবহার করার দরকার ছিল। ঘরের সামনে গিয়ে ডাকতেই হঠাৎ করে ঘরের দরজা আপনা আপনি খুলে যায়, যা দেখে বাকি দুইজন আরো বেশি ভয় পেয়ে যায়। তবে ফাজারের আর কোনো উপায় ছিল না বলে সে তাদেরকে জোর করতে থাকে। এখন দরজার কাছে যেতেই ভেতর থেকে একটা কণ্ঠ তাদেরকে ভেতরে আসতে বলে। তারা ভেতরে যেতেই আমরা দেখতে পাই এটা তো আয়ু ছিল। তারা এইখানে নিজেদেরকে সলের বন্ধু হিসাবে পরিচয় দেয়। ফাজার চলে যায় ওয়াশরুমে। তখনই আয়ু তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কি গোসল করতে চায়। উত্তরে জাকা বলে তার ভীষণ খারাপ লাগছে, তার গোসলের প্রয়োজন। কথা বলে সে জিনিসপত্র নিয়ে বাথরুমের দিকে চলে যায়। এদিকে সুপ্রার প্রচণ্ড খিদে লেগেছিল, যেটা অদ্ভুতভাবে আয়ু যেন টের পেয়ে যায়। সে তাকে অপেক্ষা করতে বলে এবং তার জন্য খাবার আনতে চলে যায়। এদিকে জাকা বাথরুমে গিয়ে দেখে সেখানে পানি নেই। ভেতরে আরো একটা দরজা ছিল, যেখান থেকে ভেতরে গিয়ে দেখে সেখানে পানি রয়েছে। তবে এই রুমটা দেখে বোঝাই যাচ্ছিল যে এখানে একসময় লাশ গোসল করানো হতো। আয়ু মূলত এই গ্রামে জানাজার গোসল করানোর কাজ করত। এখন আচমকা আয়ু সেখানে চলে আসে এবং জাকাকে প্রশ্ন করে যে আয়ুকে তাকে গোসল করিয়ে দিবে। জাকার মতে সে একাই গোসল করতে পারবে। কথা বলে সে ভেতরে চলে যায়। সে এত বেশি বোকা ছিল যে জানাজার গোসলের ফুলওয়ালা পানি দেখেও সে কিছুই বুঝতে পারে না। তার তো উল্টে মনে হয় এই পানি দিয়ে গোসল করলে সে আরো সুন্দর হয়ে যাবে। এরই মাঝে আয়ু আবারও তার সামনে চলে আসে এবং তাকে এইভাবে দরজা না খুলে ভেতরে প্রবেশ করতে দেখে অজ্ঞান হয়ে পড়ে জাকা। অন্যদিকে আমরা সলের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে কোনো একটা অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। তার মা অনেক সুন্দরভাবে রেডি হয়েছিল, সেই সাথে ছোট ভাই ইকবালও। তারা দুজন মিলে ছবি তুলছিল। এরই মাঝে সলে সেখানে পৌঁছে যায়। সে সিগিতকে বিদায় জানিয়ে ভেতরে গিয়ে তার বাবার ছবির সাথে কথা বলতে থাকে, যে কিনা অনেক আগেই মারা গিয়েছিল। এরই মাঝে তাদের বাড়ির দুজন চাকর সেখানে চলে আসে এবং সলেকে দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায়। তারা সলেকে ভূত বলে ভয়ে কাঁপতে থাকে। সলে বিরক্ত হয়ে উল্টে তাদের ভয় দেখায় এবং তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের হাত থেকে ফুল এবং জিনিসপত্র পড়ে গিয়েছিল, যা দেখে সলে মনে করে যে তার মা ভাই হয়তো বা তাকে স্বাগতম জানানোর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তাই সে খুশি খুশি ভেতরে যায়। তবে সেখানেও সবাই তাকে ভূত বলেই ভয় পাচ্ছিল। সে প্রমাণও করে যে সে ভূত না। এরই মাঝে সেখানে দাঁড়া চলে আসে। দাঁড়াকে দেখে সে অবাক হয়ে যায়। এরই মাঝে তার মা ইউন তাকে গিয়ে জড়িয়ে ধরে, সেই সাথে তার ভাই তাকে স্বাগত জানায়। সলে খুশি তো হয়ে যায়, তবে তার খুশি বেশিক্ষণ টেকে না, কেননা সে তার মায়ের মুখ থেকে জানতে পারে যে ইকবাল এবং দাঁড়া বিয়ে করতে চলেছে, আর এর জন্যই এত বেশি আয়োজন। দাঁড়াও এখানে সলেকে কিছুই বলতে পারছিল না। সলের তো এখানে মনই ভেঙে যায়। এদিকে সুপ্রার জন্য খাবার রেডি করেছিল আয়ু। দেওয়ালে থাকা ছবি দেখিয়ে আয়ু বলে এটা হলো সলে। ছোটবেলায় সলে প্রায় তার সাথে খেলাধুলা করত এবং সময় কাটাতো, আর এই কারণেই তাদের এত স্মৃতি রয়েছে। এখন সুপ্রা তার আনা খাবারগুলো খেতে বসে যায়। ততক্ষণে ফাজারও সেখানে চলে আসে এবং খাবার খেতে বসে যায়। তবে তার হাত থেকে চামচটা পড়ে যায়। সে আয়ুকে জিজ্ঞাসা করে যে আয়ু খাবার খাবে না। উত্তরে আয়ু বলে তাকে আগে লাশকে গোসল করাতে হবে, যা শুনে সে অবাক হয়ে যায়। তাই তো চামচ ওঠানোর সময় সে উল্টোভাবে দেখার চেষ্টা করে। দেখতে পাই এটা এক অন্য জগৎ, যেখানে আয়ু একটা প্রেতাত্মা। সেই সাথে টেবিলে রাখা পোকামাকড় এগুলোই খাচ্ছিল সুপ্রা, যা দেখে সে দ্রুত সুপ্রাকে আটকানোর চেষ্টা করে। হুঁশ ফিরতেই সুপ্রাও সবকিছুর আসল রূপ দেখতে পায়। পুরো বাড়ির রূপই যেন পরিবর্তন হয়ে গিয়েছিল। সুপ্রা তো তখনই এখান থেকে বের হয়ে যেতে চাইছিল, তবে ফাজার বুঝতে পেরেছিল যে যে জানাজার গোসল করানোর কথা আয়ু বলছিল সেটা মূলত জাকার ছিল, যে কারণে সে জাকাকে বাঁচাতে চাইছিল। এদিকে আমরা জাকাকে দেখতে পাই যে কিনা ওই খাটিয়াতে শুয়েছিল। সে কোনো মতে নড়াচড়াও করতে পারছিল না। আয়ু তাকে জানাজার গোসল করাতে অলরেডি শুরু করে দিয়েছিল। তবে সঠিক সময়ে সেখানে সুপ্রা এবং ফাজার পৌঁছে যায় এবং তাকে কোনো মতে ওই খাটিয়া থেকে উঠিয়ে বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। তারা তিনজনই পালাতে আরম্ভ করে। অন্যদিকে দাঁড়া এবং ইকবালের ছবি তোলার প্রস্তুতি চলছিল, যেখানে ফটোগ্রাফার বারবার তাদের কাছাকাছি এসে ছবি তুলতে বলছিল। এই জিনিসটা সলের কিছুতেই সহ্য হচ্ছিল না। ফটোগ্রাফার এবার সলেকেই ডেকে নেয় পোজ দেখানোর জন্য। তখন ইউন সেখানে চলে আসে। এরই মাঝে মেন দরজা খুলে যায়, বাতাস বইতে আরম্ভ করে। সেখানে চলে আসে আয়ুর আত্মা। তাকে দেখে সকলে ভয়ে পালাতে শুরু করে
ইউন এখানে ইকবালকে পাঠিয়ে দেয় একজন শামানকে ডাকার জন্য। দারা তখন ভয়ে সলের কাছে যায়। সলের বিশ্বাস ছিল আয়ু তাদের কোনো ক্ষতি করবে না, তবে দারার মতে সে এখন আত্মাতে পরিণত হয়েছে। যা শুনে ইউন তাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সলেকে একাই ব্যাপারটা হ্যান্ডেল করতে বলে। এরই মাঝে সেখানে মুসিকে নিয়ে চলে আসে ইকবাল। হ্যাঁ, গত পার্টে যে ওঝাকে আমরা সারির আত্মার সাথে লড়াই করতে দেখেছিলাম, সেই মুসি এখানে এসেছিল তাদেরকে সাহায্য করতে। সে ইকবালকে সেখান থেকে চলে যেতে বলে। সলে এখানে তাকে নিজের পরিচয় দেয়, তবে মুসি তো তাকে চিনতেই পারছিল না। যাই হোক, এখন সে আয়ুর আত্মার সাথে লড়াই করতে আরম্ভ করে। সে প্রথমেই মন্ত্র পড়ে বিশেষ চাল ওই আত্মার দিকে ছুঁড়ে মারে, তবে এতে আয়ুর আত্মার কিছুই হয় না, বরং সে তো হাসতে থাকে। এরপর মুসি তার দিকে একটা বিশেষ পাউডার ছুঁড়ে মারে, সাথে সাথে আয়ুর আত্মা গায়েব হয়ে যায়। সে মনে করে সে আয়ুর আত্মাকে তাড়িয়ে দিয়েছে, তবে পরক্ষণেই সে ফিরে এসে মুসির হাত চেপে ধরে এবং তাকে অনেক উল্টোপাল্টা বলতে থাকে। এক পর্যায়ে সে বলে যে সে মুসিকে গোসল করাতে চায়। একথা বলা মাত্রই মুসি অদ্ভুতভাবে আয়ুর বাড়িতে থাকা ওই খাটিয়াতে গিয়ে পৌঁছায়। সেখানে আয়ু পুরোপুরিভাবে রেডি ছিল তাকে গোসল করাতে, তবে মুসি তো অনেক বেশি ভয় পাচ্ছিল। এক পর্যায়ে আয়ু ঠিকই ওই পানি তার মুখে ছুঁড়ে মারে। এদিকে ফাজারদের দেখা যায়, যারা কিনা জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিল। তাদের অনেক ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই তো ফাজার জঙ্গলের মধ্য দিয়ে খুঁজতে থাকে খাবার কোনো দোকান পাওয়া যায় কিনা। সে দোকান তো পায় না, তবে এক রকমের বিশেষ ফল পায়, যেটা নিয়ে সে ফিরে আসে। সে ওই ফলটি খেতে আরম্ভ করে। তখনই জাকা লক্ষ্য করে এটা কোনো সাধারণ ফল নয়, বরং এটা একটা নেশাজাতক ফল ছিল, যে কারণে সে তাকে এটা খেতে নিষেধ করে। তবে ততক্ষণে তো ফাজার ফলটা খেয়ে ফেলেছিল এবং তার নেশাও হয়ে গিয়েছিল। সে জাকার জায়গায় গরিলা দেখতে পারছিল। এদিকে সুপ্রার মাথার টাককে তার মনে হচ্ছিল একটা বাল্বের মতো। শুধুমাত্র তাই নয়, একটা গাছকে সলে ভেবে সে তার সাথে কথা বলতে থাকে। তাকে জোর করে এখন নিয়ে জাকা এবং সুপ্রা রওনা দেয়। এরই মাঝে জঙ্গলের মধ্যে তারা মুসিকে দেখতে পায়। আয়ুর ওই পানি লাগার কারণে সে তখনও পর্যন্ত হুঁশে ছিল না। হুঁশ ফেরার পর তারা একে অপরকে চিনতে পারে। তাদের মনে পড়ে যায় সারির সাথে করা ওই লড়াইয়ের কথা। এখানে আয়ুর আত্মা তাদের সাথে কি করছে এই ব্যাপারটাও তারা একে অপরের সাথে শেয়ার করে। এখন তারা সকলে মিলে ঠিক করে যে তারা কাং সলের বাড়িতে যাবে। আর যেহেতু সেখানে যাওয়ার রাস্তা একমাত্র মুসিই চিনত, তাই তারা মুসির কাছে রাস্তা জিজ্ঞাসা করে। আসলে মুসিও নিশ্চিত ছিল না যে এই জঙ্গলের পথ ধরে কোন দিকে এগোলে তারা কাংসলের বাড়িতে যেতে পারবে, তবুও সে তাদেরকে নিয়ে রওনা দেয়। অন্যদিকে কাংসলেকে দেখা যায়, যে কিনা এবার দারার সাথে কথা বলতে চাইছিল। দারা একাকী বসেছিল, সেখানে সলে আসে, তবে সে সাহস করে না পারলে সেখান থেকে চলে যেতে যায়। তখন দারা তাকে ডাক দেয়। সে সলের কাছে ক্ষমা চাইলে সলে বলে যে সে তো কোনো দোষই করেনি। দারার মতে সে ভেবেছিল সলে মারা গিয়েছে, এ কারণেই সে ইকবালের সাথে বিয়ে করতে রাজি হয়েছে। সলে বলে ইকবাল এবং দারাকে একসাথে ভালো লাগবে, যা শুনে দারা রেগে যায় এবং বলে সে কেন তার প্রমিস রাখেনি। সে যদি প্রমিস রেখে প্রতিনিয়ত চিঠি পাঠাতো তাহলে তো দারা মনেই করতো না যে সলে মারা গিয়েছে। সলে বলে সে নিজেও দারার কোনো চিঠি পায়নি, অথচ দারা 9টা চিঠি পাঠিয়েছিল তাকে। এখানে দারা অনেক বেশি রেগে গিয়েছিল। সলে তখন তাকে শান্তভাবে জিজ্ঞাসা করে যে সে কেন গ্রামবাসীদেরকে বলেছিল যে সলে মারা গিয়েছে। উত্তরে দারা বলে যে তাকে সলেরই মা ইউন বলেছিল যে সলে মারা গিয়েছে, যা শুনে সলে অবাক হয়। এদিকে দারা সলেকে প্রচন্ড মিস করছিল, যে কারণে তাকে জড়িয়ে ধরে। তখন সলে লক্ষ্য করে দারার মাথায় একটা কাটা দাগ, তবে এই দাগের ব্যাপারে দারার কোনো কিছুই মনে ছিল না। এরই মাঝে ইকবাল সেখানে দারাকে খুঁজতে খুঁজতে চলে আসে। দারা দ্রুত নিচে লুকিয়ে পড়ে। এখন ইকবাল সেখানে আসে এবং সলেকে জিজ্ঞাসা করে সে এখানে একা কি করছে। উত্তরে সলে নানান রকম বাহানা দিতে থাকে। ওই সময় ইকবাল তার কাছে একটা সাহায্য চায়। সে চাইছিল দারার জন্য একটা কবিতা লিখতে, আর এটা যেন সলে লিখে দেয়। এখন তার কথাই বাধ্য হয়ে সলে দারার জন্য লেখা একটা কবিতা বলতে থাকে, যা শুনে দারা এত বেশি ইমোশনাল হয়ে পড়ে যে সে সেখানেই বসে কাঁদতে থাকে। কান্নার আওয়াজ শুনে ইকবাল অবাক হয়। তখনই সলে ব্যাপারটাকে সামলানোর জন্য নিজেও কাঁদতে আরম্ভ করে। ফলে ইকবাল মনে করে এটা হয়তো বা সলেরই কান্নার আওয়াজ, তাই তো সে অতটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এখন ওই রাতে খাবার টেবিলের দৃশ্য দেখা যায়, যেখানে সলে তার মা ইউনকে প্রশ্ন করে যে সে কেন দারাকে বলেছিল যে সে মারা গিয়েছে। উত্তরে ইউন বলে যে তার কাছে খবর এসেছিল যুদ্ধের ময়দান থেকে কেউই বেঁচে ফেরেনি। তখন সলে জানায় সে তো তার মায়ের উদ্দেশ্যে চিঠি লিখেছিল। তবে অবাক করা বিষয় হলো ইউন নাকি কোনো চিঠিই পায়নি। শুধু ইউন কেন, ইকবালও কোনো চিঠি পায়নি। এরই মাঝে সেখানে দারা আসে।
দারা আসা মাত্রই ইয়ন এখানে ইকবাল এবং দারাকে নিয়ে অনেক বেশি প্রশংসা করতে থাকে। তাদেরকে একসাথে কত সুন্দর লাগে এইসব বলতে থাকে। এই সকল কথা শুনে সলের মন খারাপ হয়ে যায়। তার মা এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কথা ঘুরিয়ে বলে যে তার বন্ধুদের জন্য খারাপ লাগছে। যুদ্ধ থেকে ফিরে সে ভেবেছিল সে তার বন্ধুদেরকে এখানে নিয়ে আসবে এবং ভালো মন্দ খাবার খাওয়াবে, কিন্তু সেটা আর হলো না। এরই মাঝে আমরা দেখতে পাই তার বন্ধুরা অর্থাৎ ফাজাররা পৌঁছে গিয়েছিল তাদের বাড়ির সামনে। তাদের তো বিশ্বাসই হচ্ছিল না যে সলে এত সুন্দর এত বড় বাড়িতে থাকে। তবুও তারা এখানে সাহস করে সলেকে ডাকতে থাকে। তাদের এই ডাক শুনে সলে একদমই হতবাক হয়ে যায়। তখনই বাইরে দৌড়ে চলে যায় এবং তাদেরকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে তাদেরকে জড়িয়ে ধরে। সে যখন বুঝতে পারে ফাজার পুরোপুরিভাবে নেশাগ্রস্ত তখন একটু সে বিরক্ত হয়, কেননা সে তার বন্ধুদেরকে ভেতরে নিয়ে গিয়ে তার পরিবারের সাথে পরিচিত করাতে চলেছিল। এখন যাই হোক, সে তাদেরকে ভেতরে নিয়ে যায় এবং একে একে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। এখন তারা খাবার খেতে বসে পড়ে, যেখানে সলে একে একে তার মা, ভাই এবং দারার সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। দারার নাম শোনা মাত্রই তারা তো ভীষণ খুশি হয়ে যায়, কেননা তাদের মতে দারা তো তাদের ভাবি, সলের হবু ওয়াইফ। তারা সেইভাবেই দারার ব্যাপারে কথা বলতে থাকে, বিশেষ করে ফাজার। নেশার ঘরে সে সলের সকল কথা বলে দিচ্ছিল, যে সে দারাকে নিয়ে কত কিছু ভাবে, সে দারাকে কতটা ভালোবাসে, দারার জন্য সে পারফেক্ট। এই সকল কথা শুনে সলে এবং দারা দুজনই বেশ লজ্জায় পড়ে যাচ্ছিল। সলে এবার সকলের সামনে বলে দেয় যে দারার সাথে তার নয়, বরং তার ভাইয়ের বিয়ে হচ্ছে। যা শুনে ফাজার তো রেগেই যায়। সে এই বিয়ে কিছুতেই মানে না এবং উল্টে ইকবালকেই উল্টোপাল্টা বলতে থাকে। কোনো মতে জাকা এবং সুপ্রা মিলে তাকে শান্ত করে। তবে ইতিমধ্যে দারা এই কথাবার্তায় এত বেশি ইমোশনাল হয়ে পড়েছিল যে সে তখনই রুমে চলে যায় এবং সেখানে গিয়ে কাঁদতে থাকে। সে বুঝতে পারছিল যে সে কত বড় ভুল করে ফেলেছে। সলে যুদ্ধের সময়ও সবসময় দারার কথা বলতো। সে তাকে কতটা ভালোবাসে এটা দারা বুঝতে পারছিল। তবে সে বুঝতে পারছিল না যে এই মুহূর্তে তার কি করা উচিত। তার সামনে ছিল তার বিয়ের ড্রেস, যেটা দেখে সে আরো বেশি কনফিউজড হয়ে পড়ে। এরই মাঝে হঠাৎ করে সেখানে ফুলের পাপড়ি দেখা যায়। এরপর বিয়ের ড্রেসের দিকে তাকাতেই সে চমকে ওঠে, কেননা সেখানে চলে এসেছিল আয়ুর আত্মা। সে তাকে গোসল করানোর জন্য অফার করতে থাকে এবং বলতে থাকে গোসল করলে তার মন ফ্রেশ হবে, সে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। দারা কাঁদতে থাকে এবং মানা করতে থাকে। এরই মাঝে আয়ু একদমই তার কাছে চলে আসে, ফলে সে চিৎকার করতে থাকে। এরই মাঝে সেখানে চলে আসে ইয়ন দেখতে পায় দারা তার বিয়ের ড্রেসটি ধরে টানাটানি করছে, ফলে এই নিয়ে সে দারার উপর রেগে যায়। দারা তাকে আয়ুর আত্মার ব্যাপারে বলার চেষ্টা করে, তবে সে তো কিছুই বিশ্বাস করতে চাইছিল না। সে ভেবেছিল দারা এখন আর ইকবালকে বিয়ে করতে চাইছে না, এজন্যই এমনটি করছে। সে দারাকে হুমকি দিয়ে বলে যে সে দারাকে সাহায্য করেছে শুধুমাত্র একটাই শর্তে, আর সেটা হলো ইকবালকে খুশি করার জন্য। সে কিছুতেই তার ছেলে ইকবালের হৃদয় ভাঙতে দিবে না। এ কথা বলে সে সেখান থেকে বেরিয়ে আসে এবং সকলকে বলে দারা যাতে তার ঘর থেকে কোথাও বের হতে না পারে সেই ব্যবস্থা করতে, বিশেষ করে তার জানালাগুলো ভালো করে লক করে দিতে। আর এরপর সে ইকবালকে সাথে করে নিয়ে বাইরে চলে আসে, যেখানে দারার উদ্দেশ্যে লেখা সলের চিঠিগুলো তার হাতে ছিল। ইয়নের হাতে এই চিঠি দেখে ইকবাল অবাক হয়ে যায়। আমরা বুঝতে পারি ইয়নই মূলত সবকিছুর পেছনে ছিল। সে না তো সলের চিঠি দারা পর্যন্ত পৌঁছাতে দিয়েছে, না দারার চিঠি সে সলের কাছে পাঠিয়েছে। সে প্রথম থেকেই চাইতো ইকবালের সাথে দারার মিল হোক, এ কারণেই সে এই সব কিছু করেছে। সে এখানে ইকবালকে এই চিঠিগুলো পুড়িয়ে ফেলতে বলে। অন্যদিকে ভেতরে সলের বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করে এখনো সময় আছে দারাকে পাওয়ার জন্য চেষ্টা করতে, তা না হলে সে সারা জীবন আফসোস করবে। সলে বলে সে তার পরিবারকে কষ্ট দিতে পারবে না, যার প্রতি উত্তরে ফাজার বলে যে সে দারাকে কষ্ট দিতে পারবে। তারা একবার দেখাতেই বুঝতে পারছে দারা ইকবালের সাথে খুশি নেই। সে কেন বুঝতে পারছে না। দৃশ্য চলে যায় ইকবাল এবং ইয়নের কাছে, যেখানে ইকবাল কিছুতেই ওই চিঠিতে আগুন ধরাতে পারছিল না, সেটা বারবার নিভে যাচ্ছিল। এমন সময় ইকবাল হাওয়ায় উঠতে শুরু করে এবং আয়ুর আত্মার পায়ের কাছে গিয়ে পড়ে। আয়ু এখানে ইকবালকে তুলে নিয়ে যেতে এসেছিল। ইয়ন তাকে আটকানোর চেষ্টা করে, তবে সেখানে বাতাস বইতে আরম্ভ করে, যার ফলে সে কিছুই দেখতে পায় না এবং আয়ুর আত্মা ইকবালকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ফাজারের বোঝানোতেও সলে রাজি হয় না। তার মনে হচ্ছিল এতে করে সে তার মা এবং ভাইকে কষ্ট দিবে। আর তার বন্ধুরাও বা কেমন, তাকে এমন বুদ্ধি দিচ্ছে যাতে তার পরিবারই তার থেকে দূর হয়ে যাবে। সে রাগের মাথায় ফাজারদেরকে এখান থেকে চলে যেতে বলে। ফাজাররাও ঠিক করে যে তারা এখান থেকে চলে যাবে।
তবে সলে বের হওয়া মাত্রই ওই রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। লাইটগুলো ফ্লিকার করতে করতে অফ হয়ে যায়। তারা বেশ ঘাবড়ে গিয়েছিল। এরই মাঝে অদৃশ্য কোনো এক শক্তি তাদের মাথায় আঘাত করতে থাকে। আমরা বুঝতে পারি এটা মূলত আয়ুর আত্মা ছিল। সে তাদের সামনে প্রকট হয় এবং জিজ্ঞাসা করতে থাকে যে তাদের মধ্য থেকে কেউ গোসল করতে চায় কিনা। তারা ভয়ে একে অন্যকে দেখাতে থাকে। তখন আয়ুর আত্মা তাদের সামনে পানি ঢেলে দেয় এবং বলে তারা যেন এখান থেকে কোথাও না যায়। তার মতে সে সলে এবং দাঁড়াকে এক করতে চায় এবং এর জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। একথা বলেই আত্মাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে সলে মন খারাপ করে বাইরে বসেছিল। হঠাৎই সে একটা কাগজের টুকরো দেখতে পায়, যেটা তার চিঠিরই একটা অংশ ছিল। এই চিঠি এবং কবিতা সে দাঁড়ার উদ্দেশ্যে যুদ্ধের ময়দান থেকে লিখে পাঠিয়েছিল। এমনকি সেখানে দাঁড়ার লেখা চিঠিগুলোও ছিল। সে এটা পড়ছিল এমন সময় সেখানে ইউন চলে আসে। সে ইউনকে সরাসরি জিজ্ঞাসা করে যে এই চিঠিগুলো এখানে কিভাবে এলো। তার মা এবার সব দোষ ইকবালের ঘাড়ে দিয়ে দেয়। সে বলে সেই দাঁড়াকে বিয়ে করার জন্য এই সব কিছু করেছে। এমনকি সে এখানে নাটক করতে আরম্ভ করে এবং ইকবালকে যে আয়ুর আত্মা তুলে নিয়ে গিয়েছে এই ব্যাপারটা সলেকে জানায়। সে বলে ইকবাল অনেক বড় ভুল করেছে, সে নিজে তাকে শাস্তি দিবে, তবে তার আগে সলে যেন নিজের ভাইকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসে। এরপর সে নিজে থেকে সলে এবং দাঁড়ার বিয়ে দিবে। সলে এই ব্যাপারে রাজি হয়ে যায়। ওই সময় দাঁড়া ঘরে একা বন্দি অবস্থায় ছিল। জানালার কাছে এসে সলে তাকে ডাক দেয় এবং ওই চিঠিগুলো দিয়ে বলে যে এই চিঠিগুলো ইকবাল সরিয়ে রেখেছিল, যা দেখে দাঁড়াও বুঝতে পারে যে সলেও তার জন্য চিঠি লিখেছিল। সলে জানায় সে আয়ুর কাছ থেকে ইকবালকে বাঁচিয়ে এনে তাকে বিয়ে করবে, যা শুনে দাঁড়া অবাক হয়ে যায়। সে তাকে যেতে নিষেধ করে, তবে সলে তখনই বেরিয়ে যায়। দাঁড়া ইউনের আসল রূপের ব্যাপারে তাকে বলতে চাইছিল, তবে সে কোনো কিছুই শোনে না। এদিকে ফাজাররা বের হয়ে পড়ে দাঁড়াকে খুঁজতে। তারা চাইছিল দাঁড়া এবং সলেকে এক করতে, যেমনটি আয়ু তাদেরকে বলেছিল। তারা বিভিন্ন রুম চেক করছিল, তবে সব রুমেই অদ্ভুত অদ্ভুত সব জিনিস ছিল, যেটা দেখে তারা একটু অবাক হয়। এরই মাঝে তারা ইউনের কণ্ঠ শুনতে পায়। দেখা যায় ইউন সিকিতের সাথে কথা বলছে। আমরা তাদের কথা থেকে জানতে পারি ইউনের কাছে স্পেশাল পাওয়ার ছিল। এই পাওয়ারটি সলের বংশীয় পাওয়ার ছিল, আর এই ভয়ানক শয়তানি পাওয়ারকে কাজে লাগিয়েই সে সবকিছু করছিল। এই ব্যাপারে প্রথম থেকেই তাকে সাহায্য করছিল সিকিত। এই সকল কথা বলতে বলতে ইউন তাদের দিকে এগিয়ে আসলে তারা দ্রুত গিয়ে একটা রুমের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তারা বুঝতে পারে এখানেই মূলত কালো জাদু করা হতো। কালো জাদুর সব জিনিসপত্রের সাথে সেখানে ভয়ানক দেখতে দুটো শয়তানি মূর্তিও ছিল। এরই মাঝে ইউন সেখানে চলে আসলে ফাজাররা দ্রুত লুকিয়ে পড়ে। এখন ওই রুমে এসে তাদের বংশীয় অ্যামুলেট নিয়ে কালো জাদু করতে আরম্ভ করে ইউন। তবে সে মন্ত্র পড়তে পড়তে হঠাৎ করে তার কিছু একটা হয়ে যায়। সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, যা দেখে ফাজাররা হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারছিল না ইউনের কি হয়েছে। হঠাৎ করেই তার শরীর থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করে, যা দেখে তারা দ্রুত লুকিয়ে পড়ার জন্য পাশের ওই মূর্তির কাছে চলে যায়। ইউন এখানে এক শয়তানি রূপ নিয়ে জেগে উঠেছিল, যেন শয়তান তার ভেতরে প্রবেশ করেছে। সে ওঠা মাত্রই দেখতে পায় তার পেছনের মূর্তিটা বিশাল আকৃতি ধারণ করেছে। এটা মূলত ওই তিনজন ছিল, ফাজাদ, জাকা এবং সুপ্রা। তারা এখানে ওই শয়তানের নাম নেয়, যে শয়তানের একটু আগেই পূজা করছিল ইউন। ফলে ইউন মনে করে শয়তান হয়তো বা নিজে থেকেই তার সামনে প্রকট হয়েছে। তাই তো সে ভীষণ খুশি হয়ে যায় এবং তার সামনে কুর্নিশ করতে থাকে এবং আয়ুর আত্মার সাথে লড়াই করার জন্য তার শক্তির প্রার্থনা করে। তবে এদিকে তো ফাজাদ, জাকা এবং সুপ্রার অবস্থা খুবই খারাপ হয়ে আসছিল, যে কারণে ফাজাদ তাকে অন্যদিকে তাকাতে বলে। ইউনও তার কথা মেনে অন্যদিকে তাকিয়ে থাকে। আর এই সুযোগে তারা দ্রুত ওই রুম থেকে বেরিয়ে আসে এবং পাশের করিডোরে থাকা আলমারির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে ফাজার এবং সুপ্রা। তবে সেখানে জাকার লুকানোর কোনো জায়গা ছিল না। এদিকে ততক্ষণে ইউন পেছনে পড়ে থাকা কাপড় এবং মূর্তি দেখে বুঝতে পারে যে কেউ এখানে এসেছিল, যে কারণে সে তার মানুষের রূপে চলে আসে এবং আশপাশটা খুঁজতে থাকে। সে যখন অন্যদিকে খুঁজছিল তখন এই সুযোগে জাকা একটা বড় পাত্রের ভেতরে লুকিয়ে পড়ে। ইউন তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এবার ফাজার এবং সুপ্রা বেরিয়ে আসে এবং পাত্র থেকে জাকাকেও বের হতে বলে, তবে সে তো ওই পাত্রে আটকে গিয়েছিল। অনেক কষ্টে তারা তাকে বের করে। এরপর তারা আরেকটা রুমে চলে আসে, যেখানে ঢুকতেই তারা দেখতে পায় এটা একটা জেলখানার মতো রুম ছিল, যার ভেতরে তিনজন মেয়েকে আটকে রাখা হয়েছিল। সেখানে থাকা চাবি দিয়ে তারা ওই তিনজন মেয়েকে মুক্ত করে দেয়। এদিকে দাঁড়া তার টেবিলে রাখা কয়েকটা ক্লিপ দেখতে পায়,
যেগুলোর সাহায্যে সে জানালায় লাগিয়ে রাখা ওই তালা খুব সহজেই খুলে ফেলে এবং ওই রুম থেকে বেরিয়ে আসে। এদিকে ওই 3 মেয়ে জাকাদেরকে সবকিছু খুলে বলে। তারা মূলত 4 জন ছিল, আর এই 4 জনকে ইউন বন্দি বানিয়ে রেখেছিল বলি দেওয়ার জন্য, যাদের মধ্য থেকে একজন অলরেডি পানিতে ডুবে মারা গিয়েছে, আর তার মৃত্যুর দায়ভার গিয়ে পড়েছিল আয়ুর উপর। মূলত এই সব কিছু নিজের কালো জাদুর শক্তি বাড়ানোর জন্য ইউন করেছিল। আর এই 4 জনকেই বেছে নেওয়ার কারণ ছিল তারা ইকবালকে রিজেক্ট করেছিল, অর্থাৎ ইকবাল ভালো চরিত্রের ছেলে ছিল না। একে তো সে মায়ের কথা ছাড়া কিচ্ছু করতে পারে না, এর উপর আবার সে সব মেয়েদের পিছে লেগে থাকতো। তারা কেউই ইকবালকে পছন্দ করেনি, আর এই কারণেই ইউন তাদেরকে বলি দেওয়ার জন্য এখানে বন্দি করে রেখেছে। এসব ব্যাপারে তারা বলছিল, এমন সময় ইউন সেদিকেই চলে আসে। যে ব্যাপারটা বুঝতে পেরে তারা দ্রুত লোকানোর জন্য ওই কারাগারের ভেতরে ঢুকে যায়। ইউন যতক্ষণে আসে ততক্ষণে তারা 3 জন মিলে ফাজার, জাকা এবং সুপ্রাকে লুকিয়ে ফেলেছিল। ইউন চাবিটিও জায়গায় দেখতে পায়, ফলে তার সন্দেহ হয় না এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। দারা লুকিয়ে তাকে সেখান থেকে যেতে দেখতে পায়। এদিকে জাকা এতটাই বোকা ছিল যে সে চাবিটি বাইরে ওইভাবে ঝুলিয়ে রেখে এসেছিল, যেটা জানার পর বাকি 5 জনের মাথায় বাজ ভেঙে পড়ে। তারা বুঝতে পারে এখন তারা আর বের হতে পারবে না। তবে ফাজার অনেকটা চিকন হওয়ায় সকলের প্রেসারে এসে ওই কারাগারের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, আর তাদের এই কথাবার্তার আওয়াজই বাইরে থেকে শুনতে পায় দারা। সে ভেতরে চলে আসে এবং তাদেরকে মুক্ত করে নেয়। তারা কোনো মতে ফাজারকেও মুক্ত করে ফেলে। এরপর দারা ওই 3 মেয়েকে বলে দ্রুত গ্রামবাসীর কাছে যেতে এবং ইউনের ব্যাপারে সব সত্যিটা খুলে বলতে। তারা দ্রুত বেরিয়ে পড়ে। অন্যদিকে সলেও আয়ুর বাড়িতে পৌঁছে গিয়েছিল। সেখানে ইকবলকে খুঁজতে খুঁজতে সে ওই গোসলের রুমে চলে যায়, যেখানে ইকবল শুয়েছিল। তবে সে নড়াচড়া করতে পারছিল না। সলে কোনো মতে তার হুঁশ ফিরায় এবং তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে যায়। তবে ইকবল বেরিয়ে যেতে পারলেও সলে বের হতে পারে না। রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। ইকবল সেটা খোলার চেষ্টা করে, তবে সলে বলে সে যেন দ্রুত বাড়িতে ফিরে যায়। যা শুনে ইকবল সেখান থেকে রওনা দেয়। এখন সলে কিছু বুঝে ওঠার আগেই তার সামনে প্রকট হয় আয়ুর আত্মা। সে বলে সে সলের জন্যই অপেক্ষা করছিল। সলে এই কথার মানে বুঝতে পারে না, তখনই আয়ু অদ্ভুত এক মন্ত্র পড়তে আরম্ভ করে, যার প্রভাবে সলে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে দারাকে দেখা যায় যে কিনা ফাজারদের সাথে জঙ্গলের মধ্য দিয়ে এগোচ্ছিল আয়ুর বাড়ির উদ্দেশ্যে, যেটা বোঝার পর তারা তো আয়ুর বাড়িতে যেতে ভীষণ ভয় পাচ্ছিল। এটা দেখে দারার অনেক রাগ হয়, তাই তো সে তাদেরকে ভীতু বলে একাই সামনের দিকে এগোতে থাকে। তবে ফাজাররা তো কিছুতেই ভীত অপবাদ নিতে রাজি ছিল না, তাই তারা একে অপরকে ঠেলতে থাকে দারার সাথে যাওয়ার জন্য। অন্যদিকে জ্ঞান ফিরে আসে সলের। সে নিজেকে খাটিয়াতে শোয়া অবস্থায় দেখতে পায়। সাথে সাথে উঠে সে আয়ুর আত্মাকে বলে সে একাই গোসল করতে পারবে। আয়ুর আত্মা বলে আয়ুকেই সলেকে গোসল করাতে হবে, তা না হলে তার স্মৃতি স্পষ্ট হবে না। সলে কিছু বুঝতেও পারে না এবং সে মানতেও চায় না। সে নিজে থেকেই পানি নিয়ে নিজের মাথায় ঢেলে চলে যেতে চায়, তবে পরক্ষণেই দেখা যায় সে একদমই শুকিয়ে গিয়েছে। আয়ু তাকে এই ব্যাপারে বললে সে আবারও নিজের মাথায় পানি ঢালে, তবে একটু পরে আবারও সে শুকিয়ে যায়। সে এটা দেখে অবাক হয়ে যায়। তখন আয়ু তার শক্তি দিয়ে তাকে পিছে নিয়ে আসে এবং ওই খাটিয়াতে শুইয়ে দেয়। এরপর সে সলেকে গোসল করাতে আরম্ভ করে। সাথে সাথে দৃশ্য চলে যায় অতীতে। আমরা সলের জন্মের দৃশ্য দেখতে পাই এবং জানতে পারি আসলে সলে ইউনের নয়, বরং আয়ুর ছেলে ছিল। মূলত সলের বাবা লার্তো 2টো বিয়ে করেছিল। প্রথমটি ছিল ইউন, যার ছেলে মেয়ে হতো না, যে কারণে সে আয়ুকে বিয়ের জালে ফাঁসিয়েছিল, যাতে করে তার কাছ থেকে তারা সন্তান নিতে পারে। আর এভাবেই সলের জন্ম হয়েছিল আয়ুর গর্ভে। তবে আয়ুর কাছ থেকে ইউন এবং তার হাজবেন্ড লার্তো মিলে তার সন্তান কেড়ে নিয়েছিল। সেই সাথে তাকে একটা কন্ট্রাক্টও সাইন করিয়েছিল, যার দরুন সে কখনোই কাউকে এই ব্যাপারে বলতে পারবে না। কাউকে কিছু না বলতে পারলেও আয়ুর এখানে সলের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা ছিল, যে কারণে সে যখনই খেলতে খেলতে তার বাড়ির দিকে আসতো সে বিশেষভাবে সলের যত্ন নিত, তাকে সুন্দরভাবে গোসল করিয়ে দিত, তাকে খাইয়ে দিত, ঠিক তার মায়ের মতো করে। সলেও চুপচাপ তার কথা শুনত। আয়ুর সাথে সময় কাটাতে তার ভীষণ ভালো লাগতো। আয়ু তাকে পড়াশোনা করাতো, তার সাথে খেলা করত। এমনকি বড় হওয়ার পর সে দারাকেও তার সাথে দেখা করতে নিয়ে এসেছিল। আর এই মাতৃত্বের কারণেই সলেকে যুদ্ধে পাঠানোর সময় আয়ুর ভীষণ কষ্ট হচ্ছিল। সলে আয়ুকে জানিয়েছিল যে যুদ্ধ থেকে ফিরে সে দারাকে প্রপোজ করবে। এখন এই পুরো স্মৃতি দেখার পর হুঁশ ফিরে আসে সলের এবং সে সব সত্যিটা জেনে যায়। সে বুঝতে পারে আয়ু তার মা। সে তার পা জড়িয়ে ধরে, যা দেখে আয়ু তাকে বুকে টেনে নেয়।
এখন এর কিছুক্ষণের মধ্যেই ফাজার, জাকাস, সুপ্রা এবং দারা ওই বাড়ির সামনে চলে আসে। তাদের ডাকে সলে বাইরে বের হয়, যেখানে সলেকে ভিজা অবস্থায় দেখে তাদের মনে হয় যে সলে হয়তো বা মারা গিয়েছে। আয়ুর আত্মা তাকে গোসল করিয়েছে, এর মানে তার মারা যাওয়া নিশ্চিত। তাই তো তারা দারাকে তার দিকে কিছুতেই যেতে দিতে চাইছিল না। তারা তিনজনই নিশ্চিত হওয়ার জন্য পায়ের নিচ থেকে দেখে, আর ওই সময় কিছু একটা দেখে তারা চমকে ওঠে। এরই মাঝে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে আয়ুর আত্মা, যাকে দেখে তারা ভয়ে কাজুমুজু হতে থাকে। তখন সলে তাদেরকে জানায় যে আয়ুই হচ্ছে তার আসল মা। তবে তারা কিছু বুঝে ওঠার আগেই সেখানে গ্রামবাসীরা মশাল হাতে নিয়ে পৌঁছে যায়। তারা আয়ুর বাড়ি পুড়িয়ে দিতে চাইছিল, যেটা বুঝতে পেরে আয়ুর আত্মা তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। এমনিতেই আয়ুর তো কোনো ক্ষতি হবে না, সে তো আগে থেকেই মৃত। যেটা বুঝতে পেরে সলে সেখান থেকে তার বন্ধুদের এবং দারাকে নিয়ে রওনা দেয়। যাওয়ার সময় আয়ু তাকে বিদায় জানায়, তবে কিছু দূর গিয়েই সলে থমকে দাঁড়ায়। সে আয়ুর শেষ স্মৃতি হিসাবে ওই পাত্রটা নিতে চাইছিল, যেটা দিয়ে সে সবাইকে গোসল করাতো। তাই তো দারা তার সাথে যায়। সিগিত সেখানে গ্রামবাসীদের সাথে উপস্থিত ছিল। সলে তাকে ভুলিয়ে ভালিয়ে নেয় যে ভেতরে তার একটা জিনিস থেকে গিয়েছে, যেটা সে নিতে চায়। সিগিত এখানে পড়ে যায় এবং তাদেরকে কিছুটা সময় দিয়ে দেয়। দারা এবং সলে ভেতরে প্রবেশ করে, যেখানে আয়ুর আত্মার সাথে তাদের দেখা হয়। এরই মাঝে সেখানে ইয়ুন চলে আসে এবং একটা মশাল নিয়ে ফেলে দেয় ওই বাড়ির উপর। সে চিৎকার করে বলতে থাকে এখনই বাড়িটি পুড়িয়ে ফেলতে। দারা এবং সলে ভেতরে রয়েছে এটা জানার পরও এখন আয়ুর আত্মা তাদেরকে ওই পাত্রটি দিয়ে দেয়। তবে তারা বাইরে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। বাড়ির পেছনে থাকা কাঠের অংশ ভেঙে তারা পালাতে আরম্ভ করে। তবে তারা সম্মুখীন হয় ইয়ুন এবং ইকবলের, যেখানে ইয়ুন তার শয়তানি রূপ ধারণ করেছিল। এখন তো সলে সব সত্যটা জেনে গিয়েছিল। সে জেনে গিয়েছিল ইয়ুন পরবর্তীতে মা হয়েছিল ইকবালের। আর যেহেতু ইকবাল তার নিজের ছেলে ছিল, এ কারণেই সে সলেকে সহ্য করতে পারত না এবং ইকবালকে সবকিছু দেওয়ার জন্যই এত কিছু করছিল। এখন দারা এবং সলে তার সম্মুখীন হলে সে তাদেরকে হাওয়ায় উড়িয়ে ফেলে দেয় এবং দারাকে হাওয়ায় তুলে কষ্ট দিতে থাকে। তখন সলে ওই পাত্রটা নিয়ে তার মাথায় আঘাত করে, তবে এতে কোনো লাভ হয় না। সে দুই হাতে দুজনকেই হাওয়ায় তুলে গলা চেপে মেরে ফেলতে চলেছিল। এরই মাঝে সেখানে মুসিকে নিয়ে সলের 3 বন্ধু চলে আসে, যাদেরকে দেখে সলে এবং দারাকে ছেড়ে দেয় ইয়ুন। তবে মুসি এখানে বেশিক্ষণ ইয়ুনের সামনে টিকতে পারে না, বরং সে আগেরবারের মতোই এবারও ডেলিভারির বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। ফাজার এবার ইয়ুনের সাথে ফাইট করতে চাইছিল, যে কারণে সে ওই বিশেষ ফল খেয়ে নেয়। তবে এরই মাঝে ইয়ুন তার শয়তানি শক্তি দিয়ে হাতের মাধ্যমেই আগুন জ্বালাতে আরম্ভ করে। তবে এটা দেখে মাতাল ফাজার একটুও ভয় পায় না, বরং সে নানান রকমভাবে উস্কাতে থাকে ইয়ুনকে। ইয়ুনও তার দিকে আগুন ছুটতে থাকে। এক পর্যায়ে ফাজার নিচে পড়ে গেলে সুপ্রা যায় তাকে বাঁচাতে। তখনই আগুন ছোড়ার কারণে তার শরীরে আগুন লেগে যায়। জাকা তাকে সাহায্য করতে গেলে জাকার গায়েও আগুন ছড়ে ইয়ুন। তবে এরই মাঝে সেখানে চলে আসে আয়ুর আত্মা। সলে তাকে তার পাত্রটি ফিরিয়ে দেয়। এর ফলে আগুন এবং পানির লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে ইয়ুন ধোঁকা দিয়ে সলের উপর আঘাত করতে যায়, তবে মাঝখানে চলে আসে আয়ুর আত্মা, যে কারণে সে আহত হয়ে পড়ে। তখন সে ওই পাত্রটি সলের হাতে তুলে দেয়, যেটা দিয়ে সলে লড়াই করতে থাকে। আয়ু তাকে বলে ওই পাত্রটি মাটির সাথে আঘাত করতে, যা করা মাত্রই পাত্রটি অনেক বড় আকার ধারণ করে। তখন ইয়ুন তার দিকে আগুনের গোলা ছুঁড়ে মারলে সে ওটা দিয়ে আঘাত করে, ফলে এবার ওই আগুন গিয়ে লাগে ইয়ুনের গায়ে। সে মাটিতে পড়ে যায়। তার গলা থেকে ওই তাবিজটিও পড়ে গিয়েছিল, যার জন্য তার এত বেশি শক্তি ছিল। সলে গিয়ে সাথে সাথে সেটা ভেঙে ফেলে, ফলে ইয়ুন ধুলায় মিলিয়ে যায়। সেই সাথে আয়ুরও শেষ সময় চলে এসেছিল। সে সলেকে বলে যে সে যেন দারাকে করা প্রমিস রাখে, যাতে করে দারা শান্তিতে যেতে পারে। একথা বলেই আয়ুষ শেষ হয়ে যায়। তখন সলে দারাকে জিজ্ঞাসা করে আয়ুষ শেষে তাকে নিয়ে কি বলল। দারা ক্ষমা চাইলে সে সব বুঝতে পারে। সে পায়ের নিচ থেকে দেখে নিশ্চিত হয় যে দারা একটা ভূত। আয়ুর বাড়ির সামনে দাঁড়িয়ে ফাজাররা মূলত এটাই দেখেছিল। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি সলে যাওয়ার পর ইকবাল দারার পিছে পড়ে গিয়েছিল। জঙ্গলের মাঝে সে তাকে তাড়া করছিল, এমন একটা সময় পাথরে আঘাত লেগে দারা সেখানেই মারা যায়। পরবর্তীতে ইয়ুন তার শক্তির মাধ্যমে দারার আত্মাকে আবারও জীবিত করে তোলে। আর দারার আত্মাকে জীবিত রাখার জন্যই মূলত তাদের গ্রামের 4 জন মেয়ের স্যাক্রিফাইসের প্রয়োজন ছিল, যার দায়িত্ব ইয়ুন ইকবালকে দিয়েছিল। ওই দিন যখন দারার আত্মার হুঁশ ফেরে, তখন ইয়ুন তাকে জানায় যে সলে মারা গিয়েছে। তাই সে চায় ইকবালের সাথে দারা যেন নতুন করে নিজের জীবন শুরু করে।
দারা ভুলেই গিয়েছিল যে সে মারা গিয়েছে। এখন দৃশ্য বর্তমানে আসে। ফাজার সলেকে মনে করিয়ে দেয় তার করা শেষ ওয়াদাটি, অর্থাৎ যুদ্ধ থেকে এসে সে দারাকে প্রপোজ করবে, আর এর মাধ্যমেই দারার আত্মা শান্তি পাবে। সলে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল, তবুও সে নিজেকে কোনো মতে শক্ত করে হাঁটু গেড়ে বসে সে দারাকে প্রপোজ করে, যার ফলে দারার আত্মা মুক্তি পেয়ে যায়। সে হাওয়ায় মিলিয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে সলে। তার বন্ধুরা মিলে তাকে সান্ত্বনা দিতে থাকে। এখন পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ফাজার, জাকা এবং সুপ্রা নিজেদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তখনই সেখানে চলে আসে সলে। সে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছিল। এখন আর এই গ্রামে তার আপন বলতে কেউই ছিল না, যে কারণে সে তাদের সাথে যেতে চাইছিল। তবে তারা এখানে সলের মা অর্থাৎ আয়ুর আত্মাকে নিয়ে মজা করতে থাকে। তবে সলেও বা কম কিসের, সে তাদেরকে ভয় দিতে থাকে এই বলে যে তার মায়ের আত্মা সবসময় তার সাথে আছে। এভাবেই হাসি খেলার মাধ্যমে তারা রওনা হয় পরবর্তী গ্রামের উদ্দেশ্যে, যেখানে হয়তো বা পরবর্তী কোনো হরর ঘটনা তাদের সাথে ঘটতে চলেছিল। এখন এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সেই সাথে আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।